স্যাটন প্লেসের এক বিলাসবহুল বাড়িতে থাকত মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্টোলিনি। তাদের লিভিং রুম থেকে 2 কদম দূরেই ছিল একটা বার। আমি আগেও বেশ কয়েকবার ওখানে গিয়েছি। এংটন হিলস ছাড়ায় মিস্টার অ্যান্টোলিনি প্রায় আমাদের বাড়িতে ডিনারে আসতেন আমার খোঁজ নেওয়ার জন্য। তার অবশ্য তখনও বিয়ে হয়নি। বিয়ের পর আমি প্রায় মিস্টার অ্যান্ড মিসেস অ্যান্টোলিনির সাথে লং আইল্যান্ড ফরেস্ট হিলসের ওয়েস্ট সাইড টেনিস ক্লাবে টেনিস খেলেছি। মিসেস অ্যান্টোলিনি ওখানেরই বাসিন্দা। মিসেস অ্যান্টোলিনির মিস্টার অ্যান্টোলিনির থেকে প্রায় 60 বছরের মতো বেশি। তবে তারা খুব ভালোভাবেই একজন আরেকজনের সাথে মানিয়েছে। তারা দুইজনই খুব বুদ্ধিমান মানুষ, বিশেষ করে মিস্টার অ্যান্টোলিনি। মিস্টার অ্যান্টোলিনি অবশ্য বুদ্ধিমানের থেকেও বেশি কৌতুকবাজ একজন মানুষ, অনেকটা ডিবির মতোই। মিসেস অ্যান্টোলিনি কিছুটা গম্ভীর প্রকৃতির। মহিলার খুব বাজে রকমের অ্যাজমা সমস্যা রয়েছে। তারা দুইজনেই ডিবির সবগুলো গল্প পড়েছে। ডিবি যখন হলিউডে চলে যায় তখন মিস্টার অ্যান্টোলিনি তাকে ফোন করে যেতে মানা করেছিল। তিনি বলেছিলেন ডিবির মতো লেখার ক্ষমতা থাকা কারো হলিউডে কাজ করা উচিত নয়। আমিও এই কথাটা বলেছিলাম, তবে ডিবি কারো কথাই শোনেনি। আমি তাদের বাড়ি পর্যন্ত হেঁটেই যেতে চেয়েছিলাম, কারণ আমার ফিবির ক্রিসমাসের টাকা খরচ করার কোনো ইচ্ছা ছিল না। তবে বাড়ির বাইরে বেরিয়ে অদ্ভুত লাগছিল, মাথা ঘুরছিল প্রচুর, তাই একটা ক্যাব নিলাম। আমি এটা করতে চাইনি, কিন্তু আমাকে এটাই করতে হয়েছে। ওই রাতে অবশ্য ক্যাব পেতেও অনেক লম্বা সময় দাঁড়িয়ে থাকতে হয়েছিল। যাই হোক, মিস্টার অ্যান্টোলিনির বাড়ি গিয়ে ডোরবেল বাজানোর পর তিনিই দরজাটা খুললেন। হারামজাদা এলিভেটর অপারেটর আমাকে আসতেই দিচ্ছিল না। শেষমেশ কোনো রকমে রাজি করিয়েছিলাম হারামিটাকে। যাই হোক, দরজা খুলতেই দেখি মিস্টার অ্যান্টোলিনি বাথরোব আর স্লিপার পরে ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি মানুষ হিসেবে খুবই মার্জিত এবং অনেক বড় ড্রিঙ্কারও। হোল্ড মাই বয়, তিনি বললেন। ঈশ্বর, তুমি তো দেখি আরো 20 ইঞ্চি বেশি লম্বা হয়ে গেছো। তোমাকে দেখে ভালো লাগছে। কেমন আছেন মিস্টার অ্যান্টোলিনি? মিসেস অ্যান্টোলিনির কি অবস্থা? আমরা দুইজনেই খুব ভালো আছি। ভেতরে এসো, কোটটা রাখো, বলে আমার থেকে কোটটা নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলেন। আমি তো তোমার কোলে নবজাতক শিশু দেখার আশা করছিলাম। বাচ্চাটা নিয়ে তোমার যাওয়ার কোনো জায়গা নেই। তিনি আসলেই মাঝে মধ্যে খুবই কৌতুকপূর্ণ কথা বলতে পারেন। এরপর ঘুরে রান্নাঘরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, লিলিয়ান, কফি কত দূর? লিলিয়ান হচ্ছে মিসেস অ্যান্টোলিনির প্রথম নাম। এই তো হয়েই গেছে, তিনিও চেঁচিয়ে জবাব দিলেন। হোল্ডেন এসেছে নাকি? হ্যালো হোল্ডেন। হ্যালো মিসেস অ্যান্টোলিনি। ওখানে গেলে আসলে সবসময় চেঁচিয়ে কথা বলতে হয়, কারণ তারা দুইজন কখনোই একই সময়ে এক রুমে থাকেন না। ব্যাপারটা অবশ্য বেশ মজার। বসো হোল্ডেন, মিস্টার অ্যান্টোলিনি বললেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি কিছুটা ঘেমে আছেন। রুমটা দেখে মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই ওখানে কোনো পার্টি হয়েছে। পুরো জায়গা জুড়ে গ্লাস প্লেট ছড়িয়ে ছিটিয়ে ছিল। রুমের অবস্থাটা ইগনোর করো, তিনি বললেন। কিছুক্ষণ আগেই বাফেলো থেকে মিসেস অ্যান্টোলিনির কয়েকজন বন্ধু এসেছিল। সত্যি বলতে এদের মধ্যে কয়েকজন আসলেই বাফেলো ছিল। শুনে হাসলাম। তখন মিসেস অ্যান্টোলিনি রান্নাঘর থেকে চেঁচিয়ে আমায় কিছু বললেন, তবে আমি তা শুনতে পাইনি। কি বলছেন উনি? মিস্টার অ্যান্টোলিনিকে জিজ্ঞেস করলাম। ও বলছে সে রুমে আসলে যেন তুমি তার দিকে না তাকাও। মাত্রই বিছানা থেকে উঠেছেও। সিগারেট নাও, তুমি তো এখন স্মোকিং করো, তাই না? ধন্যবাদ, বলে তার বাড়ানো প্যাকেটটা থেকে একটা সিগারেট নিলাম। এই তো মাঝে মধ্যে কয়েকটা টানি, এখন মোটামুটি ভালোই স্মোকিং করা হয়। দেখেই বোঝা যাচ্ছে, তিনি বললেন। এরপর টেবিলে থাকা বড় লাইটারটা জ্বালিয়ে বাড়িয়ে দিলেন আমার দিকে। তো তোমার আর পেন্সির সম্পর্কটা শুনলাম আর নেই।
তিনি বললেন, তিনি সবসময় এভাবেই কথা বলেন। মাঝে মধ্যে এসব আমার বেশ ভালোই লাগে, আবার মাঝে মধ্যে তেমন একটা লাগে না। তিনি আসলে কৌতুক প্রায়ই একটু বেশি করে ফেলেন। এমন না যে কথাগুলো হাস্যরসাত্মক না, ওগুলো অবশ্যই হাস্যরসাত্মক, তবে মাঝে মধ্যে কিছু কিছু কথা মনে বেশ আঘাতও দেয়। এই যেমন, তো তোমার আর পেন্সির সম্পর্কটা আর নেই, এই ধরনের কথাগুলো। ডিবিও মাঝে মধ্যে এমনভাবে কথা বলে। সমস্যাটা কি? মিস্টার আন্টোলিনি জিজ্ঞেস করলেন। ইংরেজিতে কী অবস্থা? তুমি যদি ইংরেজিতে ফেল করে থাকো তাহলে কিন্তু আমি এখনই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেব। না, ইংরেজিতে ফেল করিনি, ইংরেজিতেই বেশি ভালো করেছি। কোর্সের বেশিরভাগটাই ছিল লিটারেচার নিয়ে। পুরো টার্মে শুধু 2টো কম্পোজিশনই লেখা লেগেছে আমাকে, আমি বললাম। তবে মৌখিক পরীক্ষায় ফেল করেছি আমি। ওখানে মৌখিক পরীক্ষার একটা কোর্স ছিল, ওটাতেই ফেল করেছি। কেন? ঠিক জানি না আমি। আমার আসলে ওটা নিয়ে কথা বলার মুড ছিল না। আমার তখন না অনেকটা মাথা ঘুরছিল। সাথে সাথে হুট করে ভয়ঙ্কর রকম মাথা ব্যথা করতে শুরু করলো। আসলেই প্রচণ্ড মাথা ব্যথা। তবে মিস্টার অ্যান্টোলিনি কারণ জানায় বেশ আগ্রহী ছিলেন, তাই তাকে কিছুটা ব্যাখ্যা করে বললাম আমি। ওখানে একটা কোর্স আছে যেটায় ক্লাসের সব ছাত্রকেই ক্লাসের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে হয়। জানেনই তো কেমন। বক্তব্যের সময় যদি কেউ অপ্রাসঙ্গিক বিষয়ে কিছু বলে ফেলে তাহলে যত দ্রুত সম্ভব অবান্তর বলে তাকে হেয় করতেই হবে। এটাই আমার ভালো লাগেনি। আমি এজন্যই এটাই ফেল করেছি। কেন জানি না ঠিক। ওই অবান্তর শব্দটা আমার অসহ্য লাগে। আমি জানি না ঠিক কেন। সমস্যাটা হলো, অন্য কেউ অপ্রাসঙ্গিক বিষয়ে কিছু বললে আমার বেশ ভালোই লাগে। আমার কাছে ওটাকে বেশ আকর্ষণীয়, আগ্রহ জাগানিয়া মনে হয়। তোমার কি মনে হয় না কিছু বলার সময় সবাইকেই নির্দিষ্ট বিষয়ের মধ্যে থাকা উচিত? অবশ্যই। প্রাসঙ্গিক বিষয়ের বাইরে না যাওয়া মানুষদেরকে আমি অনেক পছন্দ করি। তবে আমার এটা ভালো লাগে না যখন তারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে অতিরিক্ত সময় ধরে বকবক করে। আমি জানি না কেন। মনে হয় সবসময় একটা নির্দিষ্ট বিষয়ে আঁকড়ে থাকাটা আমি পছন্দ করি না। হ্যাঁ, এটা সত্যি যে মৌখিক পরীক্ষায় যারা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে তারা সবাই একটা নির্দিষ্ট টপিকেই আঁকড়ে ছিল। তবে ওখানে রিচার্ড কিনসেলা নামের একটা ছেলে ছিল। সে কখনোই একটা নির্দিষ্ট টপিকের ওপর খুব বেশি জোর দিত না। সেই জন্য প্রত্যেকেই সবসময় তাকে দেখলেই অবান্তর অবান্তর বলে চেঁচাতো। ব্যাপারটা খুবই জঘন্য ছিল, কারণ প্রথমত ছেলেটা ছিল খুবই নার্ভাস প্রকৃতির। বক্তব্য দেওয়ার সময় হলেই ঠোঁট কাঁপাকাঁপি করতো, আর কথাও বলতো এত নিচু স্বরে যে ক্লাসের পেছনের বেঞ্চে বসলে সেটা শোনার কোনো উপায় থাকতো না। তবে ছেলেটার স্বর নিচু হওয়ার পরও অন্যদের থেকে তার বক্তব্যই বেশি পছন্দের ছিল আমার। অবশ্য সেও এই পরীক্ষাটায় ফেলই করেছে বলা যায়, ডি পেয়েছেও, কারণ সে কথা বলার পুরোটা সময় পুরো ক্লাসরুম তার দিকে অবান্তর বলে চেঁচিয়েছে। এই যেমন ধরুন, সে একবার তার বাবার ভারমন্টে কেনা ফার্মটা নিয়ে বক্তব্য দিয়েছিল। তার বক্তব্যের পুরোটা সময় ক্লাসের সবাই অবান্তর অবান্তর বলে চেঁচিয়েছে, আর কোর্সের টিচার মিস্টার ভিনসন ও তাকে এফ দিয়েছিল, কারণ তার মতে ছেলেটা নাকি তার বক্তব্যে ফার্মে কোনো প্রাণী থাকে বা কী ধরনের শাকসবজি চাষ করা হয় সেগুলো উল্লেখ করেনি। রিচার্ডকে টিচার এটা বলেও ছিল। রিচার্ডও এটা বলতে শুরু করেছিল, তবে বলতে বলতে এক পর্যায়ে সে বলা শুরু করে তার মায়ের কাছে তার আঙ্কেলের থেকে আসা চিঠি নিয়ে। কিভাবে তার আঙ্কেল 42 বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়, কিন্তু কাউকে হাসপাতালে তাকে দেখার জন্য যেতে দিত না, কারণ সে চাইতো না যে তাকে কেউ পঙ্গু অবস্থায় দেখুক। আমি মানছি এটার সাথে ফার্মের কোনো সম্পর্ক নেই, তবে গল্পটা ভালোই লেগেছিল। কাউকে তাদের আঙ্কেল সম্পর্কে বলতে শুনতে বেশ আমার ভালোই লাগে, বিশেষ করে কেউ যখন তার বাবার ফার্মের কথা বলতে শুরু করে হুট করেই তাদের আঙ্কেলের ব্যাপারে বলতে শুরু করে।
তখন তার দিকে তাকিয়ে অবান্তর অবান্তর চেঁচানোটা খুবই নোংরা একটা কাজ। মানে সে তো তার আঙ্কেলের ব্যাপারে কথাগুলো বলছিল খুবই আগ্রহ, উত্তেজনা ও ভালো লাগা নিয়ে। তখন তাকে এভাবে হেয় করার তো কোনো অর্থই হয় না। আমি জানি না, আসলে এটা ভেঙে বলা বেশ কঠিন। আমার আসলে তখন আর বেশি কিছু বলতে ইচ্ছাও করছিল না। এর একটা কারণ, আমার তখন হুট করেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল। আশা করছিলাম যেন মিসেস অ্যান্টোলিনি তখন কফি নিয়ে এসে হাজির হন। আমার এই ব্যাপারটা খুবই বিরক্তিকর লাগে। মানে কেউ বলছে যে কফি তৈরি হয়ে গেছে, কিন্তু আসলে কফি তখনও তৈরি হতে ঢের দেরি আছে। হোল্ডেন, শিক্ষক হিসাবে একটা ছোট প্রশ্ন করি তোমাকে। তোমার কি মনে হয় না সব কিছুরই একটা নির্দিষ্ট সময় আর স্থান রয়েছে? তোমার কি মনে হয় না কেউ যদি তার বাবার ফার্ম নিয়ে বলতে শুরু করে, তাহলে আঙ্কেলের পঙ্গুত্বের ব্যাপারে বলার বদলে সেই বিষয়টাতেই স্থির থাকা উচিত? আর যদি আঙ্কেলের পঙ্গুত্বটাই আকর্ষণীয় হয়ে থাকে, তাহলে কি তার বক্তব্যের বিষয়টা ফার্মের বদলে সেটাই হওয়া উচিত নয়? আমার আসলে তখন তেমন একটা ভাবতে ইচ্ছা করছিল না। প্রচণ্ড মাথা ব্যথা করছিল আর নিজেকেও খুব বিষণ্ণ মনে হচ্ছিল। এমনকি সত্যি বলতে আমার তখন কিছুটা পেটও ব্যথা করছিল। হ্যাঁ, আমি জানি না, মনে হয় তার ওটাই করা উচিত ছিল। মানে বিষয়বস্তু হিসেবে ফার্মের বদলে আঙ্কেলকেই বেছে নেওয়া উচিত ছিল। যদি ওটাই তার বেশি আগ্রহজনক মনে হয়ে থাকে, তবে আমি বলতে চাইছি, অনেক সময় কোনো বিষয় নিয়ে কথা বলার আগে পর্যন্ত বোঝা যায় না যে কোন টপিকটা তার কাছে বেশি আগ্রহজনক। মানে মাঝে মধ্যে কোনোভাবেই এটা ভালো করে বোঝা যায় না। আমার মনে হয় কেউ যদি কোনো বিষয় নিয়ে অনেক আগ্রহ আর উত্তেজনা নিয়ে কিছু বলতে থাকে, তাহলে তাকে বিরক্ত না করে ওটা নিয়েই কথা বলতে দেওয়া উচিত। কাউকে কোনো ব্যাপার নিয়ে উত্তেজনা অনুভব করতে দেখলে আমার ভালোই লাগে। এটা আসলেই ভালো লাগার মতো। আপনি আসলে আমাদের ওই শিক্ষক মিস্টার ভিনসেন্টকে চেনেন না। লোকটা মাঝে মধ্যে খুবই রাগ তুলে দেওয়ার মতো একটা মানুষ। মানে লোকটা সবসময় বলতো টপিকগুলো ঐক্যবদ্ধ আর সহজতরভাবে উপস্থাপন করতে, বা এমন কিছু যেটা কখনোই সম্ভব না। মানে কেউ চাইলেই তো আর কিছু কিছু বিষয়কে ঐক্যবদ্ধ আর সহজতরভাবে উপস্থাপন করা সম্ভব না। আপনি আসলে লোকটাকে চেনেন না। লোকটা খুবই বুদ্ধিমান, তবে তাকে দেখলেই বুঝবেন লোকটার তেমন একটা মগজ নেই। কফি চলে এসেছে অবশেষে। একটা ট্রেতে করে কফি আর কেক নিয়ে আস্তে আস্তে বললেন মিসেস অ্যান্টোলিনি। হোল্ডেন, ভুলেও আমার দিকে তাকিও না, আমার অবস্থা খুবই বাজে হয়ে আছে। হ্যালো মিসেস অ্যান্টোলিনি বলে আমি উঠে দাঁড়াতে শুরু করেছিলাম, তবে মিস্টার অ্যান্টোলিনি আমার জ্যাকেটে টেনে ধরে আবার বসিয়ে দিলেন আমাকে। মিসেস অ্যান্টোলিনির চুলগুলো তখন পুরোই এলোমেলো হয়েছিল। ঠোঁটে লিপস্টিক বা মুখে কোনো মেকআপও ছিল না। মহিলাকে দেখে তখন আর অতটা সুন্দরী মনে হচ্ছিল না, অনেক বয়স্কার দেখাচ্ছিল তখন। আমি এটা এখানেই রেখে যাচ্ছি, তোমরা নিজেদের মতো করে নিয়ে খাও বলে ট্রেটা টেবিলে রেখে গ্লাসগুলো সরিয়ে নিলেন তিনি। তোমার মা কেমন আছে হোল্ডেন? মা ভালোই আছে, ধন্যবাদ। আমার অবশ্য ইদানিং মায়ের সাথে দেখা হয়নি, তবে শেষ যেবার ডার্লিং, যদি হোল্ডেনের কিছু লাগে সবই লিনেনের ক্লজেটে পাবে, টপ শেলফে আছে। আমি বিছানায় আছি, প্রচণ্ড ক্লান্তি লাগছে আমার, মিসেস অ্যান্টোলিনি বললেন। মহিলাকে আসলেই ক্লান্ত দেখাচ্ছিল। তোমরা দুজনে মিলে কাউচটা গোছাতে পারবে না? আমরা দেখে নিতে পারবো সব কিছু, তুমি ঘুমাতে যাও বলে মিসেস অ্যান্টোলিনিকে কিস করে বিদায় জানালেন মিস্টার অ্যান্টোলিনি। তারা সবসময়ই এমন করে, মানে কারো সামনে একে অপরকে কিস করতে তারা তেমন একটা দ্বিধা করেন না। এক কাপ কফি আর অর্ধেকটা কেক নিলাম। পাথরের মতো শক্ত ছিল কেকটা। মিস্টার অ্যান্টোলিনি তখন আরও একটা হাইবল ড্রিঙ্ক তৈরি করে নিয়েছিলেন নিজের জন্য। দেখেই বোঝা যাচ্ছিল ড্রিঙ্কটা খুবই কড়া। এত কড়া ড্রিঙ্ক খেলে অ্যালকোহলিক হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে মিস্টার অ্যান্টোলিনি। তোমার বাবার সাথে কয়েক সপ্তাহ আগে আমি লাঞ্চে গিয়েছিলাম। হুট করে বলে উঠলেন মিস্টার অ্যান্টোলিনি। তুমি জানো এটা? না, আমি এটার ব্যাপারে জানি না।
তুমি নিশ্চয়ই এটা জানো যে তোমার বাবা তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন। আমি জানি, আমি জানি বাবা আমাকে নিয়ে অনেক চিন্তিত। আমি বললাম, তোমার বাবা ওই দিন ফোন করার আগে তোমার নতুন হেডমাস্টার আমাকে একটা বড় চিঠি পাঠিয়েছিল তোমার ব্যাপারে। লিখেছিল তুমি নাকি পড়ালেখার কোনো চেষ্টাই করছো না, ক্লাসে ফাঁকি দিচ্ছ, ক্লাসে যাচ্ছ অপ্রস্তুত হয়ে। সব মিলিয়ে বলতে গেলে আমি কোনো ক্লাসে ফাঁকি দিইনি। ওখানে ক্লাসে ফাঁকি দেওয়ার নিয়ম নেই। মাঝে মধ্যে শুধু মৌখিক পরীক্ষার মতো কিছু ক্লাসে আমি উপস্থিত হইনি, তবে কোনো ক্লাসে ফাঁকি দিইনি। আমার আসলে তখন ওটা নিয়ে কথা বলতে ইচ্ছা করছিল না। কফি খাওয়ার পর আমার পেট কিছুটা শান্ত হয়েছিল, তবে মাথা ব্যথাটা তখনও ঠিকই লেগেছিল। আর একটা সিগারেট জ্বালালেন মিস্টার আন্টোলিনি। তিনি খুবই বড় ধরনের চেইন স্মোকার। তারপর বললেন, সত্যি বলতে আমি জানি না আমার এখন তোমাকে কি বলা উচিত হলেন। আমি জানি আমার সাথে কথা বলা বেশ কঠিন, এটা আমি বুঝতে পারি। আমার মনে হচ্ছে তুমি খুবই বাজে ধরনের বিপদে পড়তে যাচ্ছ, তবে আমি জানি না ঠিক কোন ধরনের। তুমি কি আমার কথা শুনছো? হ্যাঁ। তাকে দেখেই বোঝা যাচ্ছিল তিনি খুবই মনোযোগ দিয়ে কিছু বলতে চাইছেন। ব্যাপারটা এমন হতে পারে যে 30 বছর বয়সে তুমি বারে বসে বারে আসা সবাইকে ঘৃণা করছো এমনভাবে যেন তারা কলেজে ফুটবল খেলায় জড়িত ছিল, অথবা যথেষ্ট পরিমাণ ডিগ্রি অর্জন করে তুমি ওসব মানুষকে ঘৃণা করছো যারা এটা আমার আর তার মধ্যকার ব্যাপার বলে থাকে। অথবা তোমার চাকরি হতে পারে সারাদিনই স্টেনোগ্রাফারের দিকে পেপার ক্লিপ ছুঁড়ে মারার। আমি জানি না তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ, অবশ্যই পারছি, আমি বললাম। আমি আসলেই বুঝতে পারছিলাম, তবে ঘৃণার ব্যাপারটায় আপনার ধারণা ভুল। মানে ফুটবল খেলোয়াড়দের ঘৃণা করার ব্যাপারটা নিয়ে আপনি আসলেই ভুল। আমি আসলে খুব বেশি মানুষকে ঘৃণা করি না। আসলে আমি মাঝে মধ্যে কিছু কিছু মানুষকে অল্প কিছু সময়ের জন্য ঘৃণা করি। এই যেমন পেন্সির স্ট্র্যাডলেটার বা রবার্ট অ্যাকলির মতো মানুষদের। আমি স্বীকার করছি যে মাঝে মধ্যে আমি তাদেরকে ঘৃণা করি, তবে এটা বেশিক্ষণ স্থায়ী হয় না। কিছুক্ষণ পর আমি যদি তাদেরকে না দেখি বা তারা যদি রুমে না আসে বা টানা কয়েকটা ছেলে মিলে আমি তাদেরকে ডাইনিংয়ে না দেখি, তাহলে আমি তাদেরকে মিস করতে শুরু করি। মানে আমি আসলেই কিছুটা মিস করি তাদেরকে। জবাবে মিস্টার অ্যান্টোলিনি কিছু বললেন না। বসা থেকে উঠে দাঁড়িয়ে ড্রিঙ্কের গ্লাসে আরেক টুকরো বরফ ঢেলে আবার চেয়ারে বসলেন। তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কিছু ভাবছেন। আমি শুধু আশা করছিলাম যে তিনি যেন বাকি আলোচনাটা সকলের জন্যে রেখে দেন। তখন আমার আর আলোচনা করতে ইচ্ছা করছিল না, তবে তিনি তখন আলাপের মুডে ছিলেন। মানুষজন আসলেই তখন আলোচনার মুডে থাকে যখন আমার আর কথা বলারই কোনো মুড থাকে না। আচ্ছা, এখন আমার একটু কথা শোনো। আমি চাইলেও হয়তো কথাগুলো খুব একটা সুন্দর করে বলতে পারবো না, তবে 2-1 দিনের ভেতরেই তোমাকে একটা চিঠি আমি লিখব। তখন তুমি সব কিছু ভালোভাবে ধরতে পারবে। তবে যাই হোক, এখন আমার কথা শোনো। আবারও তিনি প্রস্তুতি নেওয়া শুরু করলেন কথা বলার। তুমি এখন যে বিপদটাতে পড়তে যাচ্ছ, এটা খুবই অদ্ভুত একটা বিপদ, খুবই বাজে একটা বিপদ। এই ধরনের বিপদে মানুষ আসলে একদম নিচে আছড়ে পড়ে না, সে নিচে পড়তেই থাকে। পুরুষদের আসলে এটার অভিজ্ঞতা বরণ করতেই হয় তাদের জীবনের কোনো না কোনো সময়। এমন একটা সময় আসে যখন তার যেটা দরকার আশেপাশের পরিবেশ তাকে সেটার যোগান দিতে পারে না, অথবা তারা ভাবে যে চারপাশের পরিবেশ তাকে সেটা যোগান দিতে পারবে না, তাই তারা আশা হারিয়ে ফেলে। তারা আসলে বিপদ থেকে মুক্ত হওয়ার কোনো চেষ্টা না করেই আশা ছেড়ে দেয়। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তুমি নিশ্চিত? হ্যাঁ। বলতে বলতে উঠে গ্লাসে আরও অ্যালকোহল ঢেলে নিলেন উনি। তারপর আবার চেয়ারে এসে বসে লম্বা একটা সময় চুপ করে রইল। আমি তোমাকে ভয় দেখাতে চাইছি না, তিনি আবার বলতে শুরু করলেন। তবে আমি পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে যেভাবেই হোক তুমি কোনো অকারণ মহত্বের মৃত্যুবরণ করতে যাচ্ছ। বলে অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তিনি তাকালেন। আমি যদি তোমাকে কিছু লিখে দিই তাহলে তুমি কি সেটা পড়বে এবং সাথে রাখবে? হ্যাঁ, অবশ্যই।
আমি বললাম, আমি আসলেই তাই করেছি, আমার কাছে এখনও ওই কাগজটা রয়েছে। এরপর রুমের অন্য পাশে থাকা ডেস্কে গিয়ে দাঁড়িয়েই কাগজে কিছু একটা লিখে আবার চেয়ারে এসে বসলেন মিস্টার অ্যান্টোলিনি। অদ্ভুত ব্যাপারটা হলো, এটা কোনো অভিজ্ঞ কবির লেখা নয়। এটা লিখেছিল উইলহেলম স্টেকেল নামের এক সাইকো অ্যানালিস্ট। তুমি কি আমার কথা শুনছো ঠিক মতো? হ্যাঁ, অবশ্যই। স্টেকেল লিখেছিল, অপরিপক্ক বা ইনম্যাচুয়ার মানুষের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো কারণে মহত্বের মৃত্যুবরণ করতে চায়, আর একজন পরিপক্ক বা ম্যাচুয়ার মানুষের বৈশিষ্ট্য হলো তারা একটা নির্দিষ্ট কারণে নম্রভাবে বাঁচতে চায়। এরপর ঝুঁকে কাগজটা আমার দিকে বাড়িয়ে দিলেন মিস্টার অ্যান্টোলিনি। হাতে কাগজটা নিয়েই আমি লেখাটা পড়লাম এবং তাকে ধন্যবাদ জানিয়ে কাগজটা পকেটে রেখে দিলাম। আমার জন্য মিস্টার অ্যান্টোলিনির এত দুশ্চিন্তা করাটা আসলেই আমার প্রতি তার আন্তরিকতার বহিঃপ্রকাশ, আসলেই। তবে সমস্যাটা হলো, আমি আসলে তখন অতটা মনোযোগ দিতে পারছিলাম না। ঈশ্বর, আমার তখন হুট করে প্রচণ্ড ক্লান্তি লাগছিল। তবে মিস্টার অ্যান্টোলিনিকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি একদমই ক্লান্ত নন। আমার মনে হয় কোনো একদিন তুমি তোমার গন্তব্যটা খুঁজে পাবে এবং সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তবে এখন এই মুহূর্তে তোমার কিন্তু 1 মিনিট সময় নষ্ট করারও কোনো সুযোগ নেই, অন্তত তোমার নেই। আমি জবাবে শুধু মাথা দোলালাম, কারণ মিস্টার অ্যান্টোলিনি তখন সরাসরি আমার দিকে তাকিয়েছিলেন, আর আমিও নিশ্চিত ছিলাম না যে তিনি আসলে কি বলতে চাইছেন। আমি আসলে তখন খুবই ক্লান্ত ছিলাম। আরও যদি তোমাকে কথাটা বলতে খারাপ লাগছে, তিনি বললেন, তবে আমার মনে হয় সঠিক গন্তব্য খুঁজে পাওয়ার আগে পর্যন্ত তোমার প্রথম কাজ হচ্ছে স্কুলের দিকে মনোযোগী হওয়া। তোমাকে হতেই হবে। তুমি একজন ছাত্র, তুমি এটা পছন্দ করো বা না করো, তোমাকে এটা মেনে নিতেই হবে। জ্ঞানের প্রতি তোমার আলাদা দুর্বলতা আছে। আমার মনে হয় তুমি যদি একবার মিস্টার ভিনসেন্স এবং মৌখিক মিস্টার ভিনসেন্ট, আমি বললাম। তিনি আসলে মিস্টার ভিনসেনই বুঝিয়েছিলেন। আমার আসলে তখন তার কথায় বাধা দেওয়া উচিত হয়নি। হ্যাঁ, মিস্টার ভিনসেন। একবার যদি তুমি মিস্টার ভিনসেন এবং মৌখিক পরীক্ষাগুলো সহ্য করা শিখতে পারো, তাহলে তোমার আকাঙ্ক্ষা করার চাওয়াগুলোর খুবই কাছে চলে যেতে পারবে। এটা সম্ভব যদি তুমি চাও, যদি তুমি ওগুলোর সন্ধান করো এবং যদি তুমি ওগুলোর জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করো। অনেক কিছুর সাথে তখন তুমি এটাও জানতে পারবে যে একমাত্র তুমিই মানুষের আচরণ নিয়ে দ্বিধাগ্রস্ত, ভীত, এমনকি বিরক্ত হওয়া ব্যক্তি না। তুমি এটা জেনে আনন্দিত হবে যে এমন অনুভূতি তোমার একারই হয় না। তোমার প্রশ্নগুলো অন্য কেউ করে না। তোমার এখন যেই অবস্থা, অনেক মানুষকেই জীবনের একটা সময় এই অবস্থার ভেতর দিয়ে যেতে হয়েছে। তাদের অনেকেই কঠিন অবস্থায় করা ভুলগুলো মনে রেখে দেয় যাতে সেগুলো থেকে ভবিষ্যতে শেখা যায়। তুমিও শিখতে পারো যদি তুমি চাও। হয়তো একদিন তুমি তোমার এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে। এটা আসলে একটা চক্রাকার প্রক্রিয়া। এটা সাধারণ শিক্ষা গ্রহণ নয়, এটা হচ্ছে ইতিহাস, এটা কাব্য। বলে ক্লাসে একটা লম্বা চুমুক নিলেন। তারপর আবার বলতে শুরু করলেন। ঈশ্বর, তিনি আসলেই তখন কথা বলার মুডে ছিলেন। আমি এটা সন্তুষ্ট যে আমি তখন তার কথায় কোনো বাধা দিইনি। আমি তোমাকে আসলে এটা বলতে চাইছি না যে একমাত্র শিক্ষিত ও ডিগ্রিধারী ব্যক্তিরাই শুধু পৃথিবীর কোনো উপকার করতে পারবে, এটা এমন না। তবে আমি সবসময় এটাই বলি যে একজন শিক্ষিত ও ডিগ্রিধারী মানুষ যদি খুবই প্রখর এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন হয়, যেটা খুবই বিরল ব্যাপার, তাহলে তারা শুধু প্রখর ও উদ্ভাবনী বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষদের থেকে অনেক বেশি পরিমাণ ভুল পেছনে ফেলে আসতে পারে। এই ধরনের মানুষ খুব স্পষ্টভাবে তাদেরকে প্রকাশ করতে পারে এবং তাদের মধ্যে শেষ পর্যন্ত স্বপ্নগুলো অনুসরণ করে যাওয়ার একটা শক্তিশালী আবেগ কাজ করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, অশিক্ষিত ভাবুকদের থেকে তাদের মধ্যে কয়েক গুণ বেশি নম্রতা কাজ করে। তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এরপর আরও কিছুক্ষণ কিছু বললেন না মিস্টার অ্যান্টোলিনি। আমি জানি না কেউ কখনো এমনটা অনুভব করেছে কি না, তবে কারো কথা শোনার জন্য অপেক্ষা করাটা খুবই কঠিন একটা কাজ। বিশেষ করে সেই মানুষটা যদি কথা বলার সময় একটু পরপরই কি বলবে তা নিয়ে ভাবতে বসে যায়। আসলে খুব কঠিন এটা।
আমি কোনো রকমে হাই না তোলার চেষ্টা করছিলাম। এমন না যে আমি বিরক্ত হচ্ছিলাম, আমার একটু বিরক্ত লাগছিল না, তবে আমার তখন প্রচণ্ড ঘুম পাচ্ছিল। একাডেমিক শিক্ষাটা তোমার আরও একটা সুবিধা করবে। তুমি যদি পর্যাপ্ত পরিমাণ একাডেমিক শিক্ষা গ্রহণ করো, তাহলে এই শিক্ষাটা তোমাকে একসময় তোমার মস্তিষ্কের আকার প্রকৃতি সম্বন্ধে ধারণা দিতে পারবে। তোমার মস্তিষ্কের জন্য কোনো ভাবনাগুলো উপযুক্ত আর কোনটা উপযুক্ত নয় সেটা বুঝতে সাহায্য করবে। একটা সময় পর এটা তোমাকে ধারণা দেবে তোমার মস্তিষ্কে আসলে কোন ধরনের ভাবনাগুলো থাকা উচিত। সবচেয়ে বড় ব্যাপার হলো, একবার মস্তিষ্কের ব্যাপারে তোমার ধারণা চলে আসার পর বাজে বা তোমার জন্য অনুপযুক্ত ভাবনাগুলো কখনোই আর মাথায় আসবে না তোমাকে তখন আর আলাদা করে সময় খরচ করে কোনো ভাবনাটা রাখা উচিত আর কোনটা রাখা উচিত নয় সেটা নিয়ে ভাবতে হবে না। প্রচুর পরিমাণ সময় তোমার বেঁচে যাবে। তুমি তোমার সত্যিকারের প্রকৃতি ধরতে শিখবে। তখন হঠাৎ করেই হাই তুলে বসলাম আমি জানি কাজটা খুবই রুক্ষ ছিল, তবে আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারছিলাম না। যদিও মিস্টার অ্যান্টলিনি শুধু হাসলেন এতে। আসো বলে উঠে দাঁড়ালেন তিনি, তোমার জন্য কাউচটা ঠিক করে দিই। আমি তাকে অনুসরণ করে ক্লজেট পর্যন্ত গেলাম। ক্লজেটের ওপরে তাকে আমার জন্য কিছু চাদর ও কম্বল গুছিয়ে রাখা ছিল, তবে হাতে ড্রিঙ্কের গ্লাস নিয়ে মিস্টার অ্যান্টলিনি ওগুলো নামাতে পারছিলেন না। তাই গ্লাসের ড্রিঙ্কটা চুমুক দিয়ে গিলে নিয়ে গ্লাসটা মেঝেতে রেখে ওগুলো তাক থেকে নামালেন। জিনিসগুলো কাউচ পর্যন্ত আমি সাহায্য করলাম স্যারকে। দুইজনে মিলেই বিছানাটা গোছালাম। স্যার আসলে এই কাজটায় খুব একটা পটু ছিলেন না, বিছানাটা গুঁজেও দিতে পারছিলেন না। আমি অবশ্য এটাই অতটা পাত্তা দিইনি। আমি এখন এতই ক্লান্ত ছিলাম যে দাঁড়িয়ে ঘুমাতেও আমার কোনো আপত্তি ছিল না। তোমার নারী বন্ধুদের কি অবস্থা? তারা ভালোই আছে। আমি তখন ঠিকভাবে কথাও বলছিলাম না, কোনো রকমে উত্তর দিচ্ছিলাম। স্যালি কেমন আছে? স্যার স্যালি হায়েসকে চেনেন, আমি তাদের পরিচয় করিয়ে দিয়েছিলাম। সে ভালোই আছে, বিকালেই তার সাথে ডেটে গিয়েছিলাম। ঈশ্বর, মনে হচ্ছিল যেন ডেটের পর 20 বছর পেরিয়ে গেছে। এখন আমাদের দুজনের পছন্দের আর এতটা মিল নেই। স্যালি খুবই সুন্দর একটা মেয়ে। অন্য মেয়েদের কি খবর? একজনের কথা বলেছিল তো আমাকে, ওই যে মেইনে থাকে, জেন গ্যালাহার, সেও ভালোই আছে। আমি হয়তো আগামীকালকে তাকে একবার ফোন দেব। ততক্ষণে আমাদের কাউচ গোছানো হয়ে গেছে, তোমার বিছানা তৈরি হয়ে গেছে, মিস্টার অ্যান্টলিনি বললেন। যদিও আমি জানি না তুমি তোমার ওই পাগুলোর কি করবে। সমস্যা নেই, আমার ছোটোখাটো সে অভ্যেস আছে, আমি বললাম। অনেক ধন্যবাদ স্যার, আপনারা আজ রাতে আমাকে বাঁচিয়েছেন। বাথরুম কোথায় তা তো তুমি জানোই। আর যদি তোমার কিছুর প্রয়োজন হয় তাহলে ডাক দিও। আমি কিছুক্ষণ রান্নাঘরে থাকবো। লাইট জ্বালানো থাকলে তোমার কোনো সমস্যা হবে না তো? না স্যার, কোনো সমস্যা হবে না। অনেক ধন্যবাদ স্যার। আরে এইসব ব্যাপার না। গুড নাইট। গুড নাইট স্যার। বলে স্যার রান্নাঘরের দিকে চলে গেলে আমিও গেলাম বাথরুমে। বাথরুমে গিয়ে পোশাক খুলে হাত মুখ ধুয়ে নিলাম। যদিও দাঁত মাজতে পারিনি, কারণ আমার সাথে তখন টুথব্রাশ ছিল না, আমার সাথে তখন নাইট ড্রেসও ছিল না, আর মিস্টার অ্যান্টলিনিও আমাকে নাইট ড্রেস দিতে ভুলে গিয়েছিলেন। তাই আমি ওভাবেই লিভিং রুমে ফিরে এসে কাউচের পাশে থাকা ছোট্ট ল্যাম্পের আলোটা নিভিয়ে দিয়ে শর্ট পরেই শুয়ে পড়লাম কাউচে। কাউচটা আমার জন্য খুবই ছোট ছিল, তবে আমার তখন এতই ঘুম পেয়েছিল যে দাঁড়িয়েই ঘুমাতে পারতাম। তাই বিছানা ছোট হওয়াটায় খুব একটা সমস্যাও হচ্ছিল না। কাউচে শুয়ে কিছুক্ষণ জেগে মিস্টার অ্যান্টলিনির বলা কথাগুলো নিয়ে ভাবার চেষ্টা করছিলাম। ভাবছিলাম আমার মস্তিষ্কের প্রকৃতি জানার ব্যাপারটা নিয়ে। স্যার আসলেই খুব বুদ্ধিমান ব্যক্তি, তবে আমি কোনোভাবেই চোখগুলো খোলা রাখতে পারছিলাম না। অল্প সময়ের মধ্যেই আমি ঘুমিয়ে গেলাম। এরপর একটা ঘটনা ঘটেছিল। আমার আসলে ওই ব্যাপারটায় কথা বলতে অতটা ভালো লাগে না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমার। আমি জানি না তখন কয়টা বাজে, তবে আমার ঘুম ভেঙে গিয়েছিল। মাথায় কারো হাতের ছোঁয়া অনুভব করতে পারছিলাম। ঈশ্বর, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমি। হাতটা আসলে মিস্টার অ্যান্টলিনি ছিল। তিনি আসলে তখন কাউজের পাশে মেঝেতে বসে আমার মাথায় হাত বোলাচ্ছিলেন। ঈশ্বর, হুট করে ঘুম ভেঙে প্রায় 1000 ফুট উঁচুতে লাফিয়ে উঠেছিলাম আমি তখন। কি করছেন আপনি? আমি বললাম। কিছুই না, আমি শুধু এখানে বসে আছি, তোমার প্রশংসা।
আপনি আসলে কি করছেন এখানে? আমি আবারও বললাম। আমি আসলে তখন জানতাম না যে কি বলা উচিত। মানে আমি তখন প্রচণ্ড হতবিহ্বল হয়ে পড়েছিলাম। গলার স্বরটা একটু নিচু করো, আমি শুধু এখানে, আমাকে এমনিতেও এখন যেতে হবে, আমি বললাম। ঈশ্বর, আসলেই প্রচণ্ড নার্ভাস হয়ে গিয়েছিলাম আমি। অন্ধকারের মধ্যেই কোনো রকমে প্যান্ট পরা শুরু করলাম। নার্ভাসনেসের কারণে ঠিকমতো পড়তেও পারছিলাম না। আমার মনে হয় না কেউ আমার থেকে বেশি বিকৃতমনা মানুষদের চেনে। স্কুল জীবনে প্রচুর বিকৃতমনা মানুষের সাথে পরিচয় হয়েছে, আর সবসময় আমি আশেপাশে থাকলেই তাদের মনে বিকৃত ভাবটা যেন আরও জেগে ওঠে। কোথায় যাবে তুমি? মিস্টার অ্যান্টনি বললেন। তিনি আসলে তখন খুবই শান্ত ও ভদ্র একটা ভাব ধরার চেষ্টা করছিলেন, কিন্তু আসলে তিনি অতটা ভদ্র ছিলেন না। স্টেশনে আমার ব্যাগ রেখে এসেছি। আমার মনে হয় আমার এখন ওগুলো বের করা উচিত। আমার সব কিছুই ব্যাগে রয়েছে, ওগুলো সকালেও থাকবে। এখন ঘুমাতে যাও। আমিও ঘুমাতে চলে যাচ্ছি। সমস্যাটা কি তোমার? কোনো সমস্যা নেই, আসলে ব্যাগে আমার সব টাকা পয়সা রয়েছে তো। আমি এখনই ফিরে আসবো, আবার ক্যাবে করে গিয়ে ওগুলো নিয়ে ফিরে আসবো, আমি বললাম। ঈশ্বর, আমার তখন আবার মনে হচ্ছিল যে আমি অন্ধকারে তলিয়ে যাচ্ছি। ব্যাপারটা হলো টাকাটা আমার না, আমার মায়ের। হাস্যকর কথা বলো না তো হলেন। ঘুমাও তুমি, আমিও ঘুমাতে যাচ্ছি। টাকাগুলো সকাল হলেও নিরাপদেই। আমি মজা করছি না, আমাকে আসলেই যেতে হবে। কাপড় চোপড় পরে তখন আমি প্রায় তৈরি হয়ে গিয়েছিলাম। শুধু আমার টাইটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। মনেও করতে পারছিলাম না যে ওটা কোথায় রেখেছি। টাই ছাড়াই জ্যাকেটটা পরে নিলাম আমি। মিস্টার অ্যান্টনি তখন মেঝে থেকে উঠে গিয়ে চেয়ারে বসে আমার দিকে তাকিয়েছিলেন। প্রচুর অন্ধকারের মাঝে আমি তাকে ভালোভাবে দেখতে না পারলেও বুঝতে পারছিলাম যে তিনি আমার দিকে তাকিয়ে আছেন। চেয়ারে বসে মদ খেতে খেতে তাকিয়েছিলেন আমার দিকে। তুমি খুবই অদ্ভুত একটা ছেলে। আমি জানি, আমি বললাম। আমার তখন টাই খোঁজার অতটাও ইচ্ছা করছিল না, তাই টাই ছাড়াই বেরিয়ে পড়লাম। গুড বাই স্যার, আমি বললাম। অনেক ধন্যবাদ রাতে আমাকে জায়গা দেওয়ার জন্য। আমার পিছন পিছনে ফ্রন্ট ডোর পর্যন্ত এলেন তিনিও। এমনকি যখন আমি এলিভেটারে বেল চাপলাম তখনও তিনি দরজার মুখে দাঁড়িয়েছিলেন। দরজার মুখে দাঁড়িয়ে বারবারই বিড়বিড় করে বলছিলেন, খুবই খুবই অদ্ভুত একটা ছেলে। অদ্ভুত না ছাই। এলিভেটর আসার আগ পর্যন্ত দরজার মুখেই দাঁড়িয়ে রইলেন তিনি। আমি মনে হয় না আমার জীবনে কখনো এলিভেটরের জন্য এতটা অপেক্ষা করেছি। এলিভেটরের জন্য অপেক্ষা করার সময় আমি বুঝতে পারছিলাম না যে আমার আসলে কি করা উচিত বা কী বলা উচিত। আর স্যার দাঁড়িয়েছিলেন দরজার মুখে, তাই কোনো রকমে বললাম, কিছু ভালো ভালো বই পড়া শুরু করব আমি, সত্যিই। মানে আমার আসলে তখন কিছু একটা বলতেই হতো, তাই ওটা বললাম। পরিস্থিতিটা আসলে খুবই বাজে ছিল। তুমি তোমার ব্যাগ নিয়ে শীঘ্রই আবার ফিরে আসবে এখানে, আমি দরজা খোলাই রাখবো। অনেক ধন্যবাদ স্যার, আমি বললাম। গুড বাই। এলিভেটরটা অবশেষে এসে পৌঁছালো। এসে পৌঁছানোর সাথে সাথেই আমি ওটাতে ঢুকে গেলাম। ঈশ্বর, আমি তখন পাগলের মতো কাঁপছিলাম, ঘামছিলাম প্রচণ্ড। যখনই এমন বিকৃতকামী কিছু ঘটে তখন আমি ঘামতে শুরু করি। ছোটোবেলা থেকে আমার সাথে এরকম ঘটনা প্রায় 20 বারের মতো ঘটেছে। আমি এটা কোনোভাবেই সহ্য করতে পারি না। ধন্যবাদ। শীঘ্রই আরও একটা নতুন পর্ব আসবে।